তো আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করছি, সেটা হচ্ছে যে রমজান মাসের ঈদের আগে, মানে রমজানের যে ঈদটা তার আগে একজন আসামির জামিন হয়, কিন্তু সেই জামিনটা আদালতে পৌঁছতে কোরবানির ঈদ পার হয়ে যায়। তো স্বভাবতই যেটা হয়, আমাদের লয়াররা যে চাপটা ফেস করি আমরা ফ্রম দ্য ক্লায়েন্টস, যে এত বেশি সময় এটা আসলে সামাল দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের থাকে না। এটা আমার নিজের একটা মামলার কথা বললাম। 2.5 মাস পরে যদি একজন আসামি বের হয় শুধুমাত্র প্রসিডিউরাল জটিলতার কারণে, একটা রায় হয়েছে, এবং আসামি, মজার বিষয় হচ্ছে আসামি ওই জেলখানা থেকে দেখেছে, জেলখানা থেকে যে দেখেছে সে অনলাইনে, এটা তো দেখা যায় না আমাদের সিস্টেমে। এই জন্য অনেকে বলে যে জেলখানাটা আসলে আমাদের দেশে অনেকটা রাজার হালেও থাকা যায় আপনি যদি থাকতে চান, আবার যাদের তেমন কোনো ব্যবস্থা নেই তারা হয়তো খুব স্বাভাবিক নর্মাল অথবা ভিক্টিমের জীবনযাপন করে। দুই ধরনের চিত্রই আমাদের কাছে হাজির আছে। তো আমার কাছে মনে হয় যে কারাগারের বিষয়টাই আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের একটা পরিবর্তন দরকার। সেটা হচ্ছে কারাগার মানেই আমরা বুঝি মানুষকে শাস্তি দেওয়া, কারাগার কোর্ট মানেই বুঝি আমরা মানুষকে হচ্ছে আসামি হিসেবে ট্রিট করা। তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে বিচার প্রার্থীদের কিন্তু কোনো বসার জায়গা নেই কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যে 2000 ড্রাইভার আসে তাদের কিন্তু টয়লেট সার্ভিস নেই। এইটা আমাদের একটা নিদারুণ একটা সংকটের কথা। আরেকটা বিষয় হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে আমরা চিন্তা করি যে সমাজে কিন্তু এই কথাটা প্রচলিত আছে যে আমি প্রয়োজনে জেলের ভাত খাবো তারপরেও তোকে দেখে ছাড়বো। তার মানে হচ্ছে জেলটাই একটা শাস্তির জায়গা, আমি শাস্তিটুকু নিতে চাই, এই জন্য আবার আমি শাস্তিটা তোমাকে দিব। এই মনস্তাত্ত্বিক জায়গাগুলো আমি মনে করি চেঞ্জ হওয়া দরকার। আর দরজা ভেঙে যে জাগরণের যে গান গাইছেন আমাদের কবি নজরুল, কারার ওই লৌহ কপাট, সেখানেও কিন্তু কারার কথা বলা আছে, সেখানে কিন্তু প্রিজন শব্দটা ব্যবহার করা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার যে কবিতা সেখানে কিন্তু উনি কারা শব্দটি ব্যবহার করেছে। কারা শব্দটি ব্যবহার করেছে সেই সময় যখন প্রিজন শব্দটি ব্রিটিশ আমলে প্রচলিত ছিল। আমাদের মনে হয় কারেকশন সার্ভিসেস বা যে আইনই করি আমরা, কলোনিয়াল টার্ম থেকে বের হয়ে যদি কোনো বাংলা ভালো প্রতিশব্দ পাই আইনের ক্ষেত্রে সেটা আমাদের জন্য ভালো হয়। আরেকটা হচ্ছে যে আগে কিন্তু জাদু টোনা বান এসব মারা হতো, কিন্তু এখন আমরা দেখছি যে মানুষকে নির্যাতন বা নিপীড়নের হাতিয়ার হিসেবে বেছে নিতে গেলে সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে মামলা করা। এবং এইটার মধ্য দিয়ে যে আমাদের পানিশমেন্ট ওরিয়েন্টেড এক ধরনের সাইকোলজি, এটা থেকে আমাদের বের হয়ে না আসা পর্যন্ত আমরা জার্মানির মতো রিহ্যাবিলিটেশন ওরিয়েন্টেড কোনো চিন্তা হয়তো করতে পারবো না। ভারত, পাকিস্তান, নেপালের মতোই বাংলাদেশের অবস্থা, সেখানে ওভার ক্রাউডেড, জ্যামিং, এরকম সিস্টেমে আসলে মানবিক মর্যাদার যে বিষয়টা আছে সেই জায়গা থেকে একজন মানুষের, একজন অপরাধীও যে একজন মানুষ, তার যে একটা মানবিক মর্যাদা বা মানুষ হিসেবে তার বেঁচে থাকার যে একটা অধিকার আছে, সেই জায়গাটা হয়তো বা জেলখানার স্টাফরাও মনে রাখে না, আমরা লয়াররাও কতটা মনে রাখি সেটাও আমাদের কাছে প্রশ্ন। এবং সেক্ষেত্রে সব সিস্টেমটাই আমরা মনে করি যে এটা একটা করাপ্টেড সিস্টেম। এটা থেকে পরিত্রাণের জন্য যে একটা নতুন কারেকশন সার্ভিস অ্যাক্ট বা যে নামই আমরা বলি না কেন একটা উদ্যোগ নিয়েছে, এটা আমাদের জন্য একটা অন্ধকারের ভিতরে এক ধরনের ভোরের আলো ফেলানোর একটা শুভ সূচনা। আমি এই পর্যন্তই থাকি, পরে আবার কথা হবে। ধন্যবাদ। বিবেচনা করেন দেখবেন যে ওইখানে আসলে তাদেরকে অনেক দিন প্রিজনে রাখার মতো সারবত্তা নাই, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা চেষ্টা থাকে তাদেরকে বেশি দিন হচ্ছে এই মুহূর্তে তাদেরকে বন্দি করে রাখার। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা জামিন করানোর পরেও আপনাদের কাছ থেকে নোট যায় এটা আপিল বিভাগে গিয়ে আবার এটা স্টে করে রাখার জন্য। তো এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে দেখেন? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আপনিও দীর্ঘদিন ডেথ রেফারেন্স বেঞ্চে ছিলেন, সেখানে দায়িত্ব পালন করেছেন। যারা দীর্ঘদিন ডেথ রেফারেন্সের ফলে যাদের সাজা হয়, ফাঁসির আসামি, আপনারা জানেন অনেকেই যে যারা ফাঁসির আসামি যাদের ফাঁসি হয়ে যায় তাদেরকে কিন্তু কন্ডেম সেলে থাকতে হয়। এবং কন্ডেম সেলের আকৃতি এটা খুবই ছোট, একেবারে খুবই ছোট, শুধু নড়াচড়া করার মতো আলো ঝুঁকে না, অর্থাৎ প্রতিদিনই তার একবার দুইবার করে ওখানে মৃত্যু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে ইনহিউম্যান একটা বিষয়, এই বিষয়টি আমরা যখন আইনজীবীরা এই মামলাগুলো শুনানি করার চেষ্টা করি, এগুলো আদালতের পক্ষ থেকে এবং স্টেটের পক্ষ থেকে এগুলোতে শুনানিতে আগ্রহ দেখা যায় না। এবং এখন একটা সিস্টেম আপনারা ডেভেলপ করেছেন যে এগুলো ধারাবাহিকভাবে
এই সন অনুযায়ী হিয়ারিং হবে। এই হিয়ারিংয়ে আসতেই দেখা যায় 6 থেকে 8 বছর লেগে যায়, যেটা একটা ডেথ রেফারেন্স ইতিমধ্যে শুরু হয়েছে হাইকোর্টে। তো এতদিন ওই ব্যক্তিটাকে আসলে ওই অবস্থায় থাকতে হয়, এবং অনেক মামলায় আমরা দেখেছি যে তারা আবার হাইকোর্ট থেকে ট্রায়ালে কিন্তু খালাস পেয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে বা একজন আইনজীবী হিসেবে আপনারা কীভাবে দেখছেন, বা এই 5ই আগস্টের পরে এই বিষয়টি কতটুকু পরিবর্তন হচ্ছে, খুব সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন। আসলে যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে জাস্টিস ডেলিভারি সিস্টেমের আওতায় আর কি। সেটা হচ্ছে আমি প্রথম যখন ডেথ রেফারেন্স একটা কোর্টে গেলাম, আমার কাছে প্রথম আমার যে সাবমিশন আসলো সেটা হচ্ছে একজনের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ ছিল, তাকে ক্রসফায়ারে মারা হয়েছে। এরপরে তার মিসেসকে আবার ওই মামলায় অ্যারেস্টেড দেখানো হয়েছে, এবং ওই ভদ্রমহিলা 8 বছর জেলে, তার একটা বাচ্চা আছে, তার বয়স হলো 6 বছর। এখন আমি কিছুটা একিউজডের পক্ষে আমার সাবমিশনটা রাখি। তো জজ সাহেব একটু অবাক হলেন যে আমি কেন একিউজডের পক্ষে স্টেট হয়ে কথা বললাম। আমাদের একটা টেন্ডেন্সি, আমি ঢুকে দেখলাম এই পিপি সার্ভিসের মতো টেন্ডেন্সি আমাদের, কিন্তু অ্যাটর্নি জেনারেল ফর দ্য স্টেট, নট ফর দ্য গভর্নমেন্ট। আমার কাছে মনে হচ্ছে স্টেট ইজ অলসো ফর দ্য সিটিজেন, ফর দ্য একিউজড। সেক্ষেত্রে আমি বললাম যে একজন ইনোসেন্ট, একজন বেবি, সে পৃথিবীতে আসছে, সে জানেও না তার বাবা কি কারণে মরে গেছে, ওয়াইফ জানে না তার হাজবেন্ডের কারণে তার শাস্তি হচ্ছে কিনা, বাচ্চাটা কি অপরাধ করবে। তখন ওই মামলাতে জজ সাহেব জামিন দিলেন। প্রথমে তার ভিউটা ছিল জামিন দিবেন না, কিন্তু আমার অবস্থানের কারণে তার জামিন হয়ে যায়। পরের আরেকটা চিত্র বলি, আরেকটা ক্রিমিনাল বেঞ্চে, সেখানে একজন 18 বছর ধরে উনি জেল খাচ্ছেন। হিসাব করে দেখা গেল জেল কিছুটা হয়তো বেশি কেটে ফেলেছেন। তো ভিতরে গিয়ে দেখলাম কারণ কি, কারণ ওখানে লেখা হচ্ছে উনি বাংলা ভাইয়ের দুঃসম্পর্কের একজন আত্মীয়। এইটা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি আপনাদের। পল্টন বোমা হামলার একটা আসামি ছিল আমার পরিচিত। তার বিরুদ্ধে অপরাধ কি ছিল, ছোটবেলায় জঙ্গিদের সাথে একই মাদ্রাসায় পড়ছে। এখন ম্যাজিস্ট্রেট কোর্টে যখন মামলায় জামিনে গেলাম, তখন উনি অর্ডারে লিখে দিলেন ইহা একটি চাঞ্চল্যকর মামলা। আমার আসামি চাঞ্চল্যকের কিনা সেইটা তার কাছে বিবেচ্য বিষয় হলো। এই চিত্রটা, এইটা একটা চিত্র গেল যে মনস্তাত্ত্বিক ভাবে আমরা ধরেই নিই পল্টনের বোমা হামলা বা 5ই আগস্টের মামলা মানেই হচ্ছে খারাপ একটা মামলা, অতএব এদের জামিন দেওয়া যাবে। অনেক কোর্ট আছে তারা তো শুনেই না। আপনি তো ন্যায় বিচারের আদালত হিসেবে এটা করতে পারেন না যে 5 তারিখের মামলা আমি শুনবো না, আমি নারী শিশুর মামলা শুনবো না, ড্রাগের মামলা শুনবো না, এটা তো আপনি করতে পারেন না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমাদের উপরে কিন্তু অ্যাটর্নি জেনারেল মহোদয় আছে। এখন আমাদের সীমাবদ্ধতা হচ্ছে কোনো ইনস্ট্রাকশন যদি উনি দেয় সেটা আমরা ওবে করতে বাধ্য। এইটা আমাদের একটা সীমাবদ্ধতার জায়গা। তার কারণ হলো এই অ্যাটর্নি জেনারেল সার্ভিসটা, এটা কিন্তু অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। মানে আপনি আজকে আছেন, কালকে এইরকম একটা অনিশ্চিত জায়গা থেকে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। আমরা যখন অ্যাটর্নি জেনারেল অফিসে ঢুকলাম, ঢুকে দেখি যেই মামলায় আসি হিয়ারিং এর জন্য, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলছে এই মামলার ফাইল নেই। কেন নেয়? কারণ অ্যাটর্নি জেনারেল অফিসে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আসলে যে জায়গাটা তাদেরকে দেওয়া হয়েছে, এটা একটা কবুতরের খাঁচার মতো। এখানে এসি নাই, এখানে অত্যন্ত গরম, এখানে কাজ করা যায় না। প্রত্যেকে ফাইল নিয়ে যায় তার বাসায় অথবা চেম্বারে। সেই ফাইলগুলো আপনারা তো জানেন যে এডিশনাল অ্যাটর্নি জেনারেল মতো সীমান্তে ধরা পড়ছে, তো উনি ফাইল দেওয়ার সময় কখন পাবেন? এইভাবে ফাইলগুলো মিসিং হয়ে গেছে। তারপরে আবার ফিরে আসি ওই কথাটাতে যে স্পিডি ডেলিভারি, জাস্টিস ডেলিভারি সিস্টেম, ওনারা যে প্রিজনসের চেষ্টা করেছে, তাদের যে একটা নতুন আইন হচ্ছে, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের আদালতের যে চিত্র, সেই চিত্র আসলে সন্তুষ্ট হওয়ার মতো চিত্র না। আমি একজন স্টেটের অফিসার হিসেবে বলছি, আই এম নট হ্যাপি, আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য সিস্টেম। একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কেন এত মামলা আসবে? 498 আপনার একটা মামলা, আপনি জানছেন যে আমি ম্যাজিস্ট্রেট কোর্টে গেলাম, সেখানে নামঞ্জুর হবে। কারণ কি? ম্যাজিস্ট্রেট সাহেব তো 302 মামলা ট্রায়াল করতে পারে না, অতএব উনি জামিনও দিবেন না। তাহলে আপনি শুনলেন কেন?
যেই কোর্টের জামিন দেওয়ার এখতিয়ার নাই, তার তো জামিন যে নামঞ্জুর করতে পারে তার তো মঞ্জুর করার ক্ষমতা থাকার কথা। এটা একটা সমস্যা যে আমরা সাইকোলজি ডেভেলপ করছি, 2 কোর্ট নামঞ্জুর করে তারপরে আমার কাছে আসে। আমরা কিন্তু এটা বলে দিই আসামিদেরকে যে 2 কোর্ট নামঞ্জুর করে আসেন, মানে এটা একটা প্রি ডিসাইডেড ম্যাটার যে 2টা কোর্ট নামঞ্জুর হবে, আমরা এটা জানি। তাহলে তো ওই ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে লিখে দেওয়া উচিত যে নামঞ্জুর ম্যাজিস্ট্রেট কোর্ট। আর এটা তো কোনো সিস্টেম হতে পারে। একজন বিচার প্রার্থীকে আপনি 3টা কোর্টে কেন নিয়ে যাচ্ছেন, 3 জন উকিলকে কেন ফিস দিতে হচ্ছে? এটা কোনো সিস্টেম হতে পারে না, এটা করাপ্ট সিস্টেম। তারপরে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন নামঞ্জুর হলে সেশনস কোর্টে জামিন হইতে হইতে কিন্তু তার 1 মাস 1.5 মাস লেগে যায়। যেটা ওভার ক্রাউডেড যে আন্ডার ট্রায়াল প্রিজনার্স বাড়ছে কেন, এটার জন্য দায়ী মূলত জুডিশিয়ারি। এবং এইটার জন্য আমাদের একেবারে এটাকে কি বলা যায়, কোঅর্ডিনেটেড একটা এফোর্ট লাগবে আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব। এটা প্রয়োজনে প্রধান বিচারপতি মহোদয়ের সাথে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের যদি লোকজন লাগে, এইটা কোঅর্ডিনেটেড আকারে যদি এই বিষয়টা আলোচনায় না আসে তাহলে কিন্তু এটা সলিউশন হবে না। আর আমি যেটা বলছি যে 2.5 মাস পরে যে আমার আসামি বের হয়েছে, এটার কারণ কিন্তু ওনারা না, এটার কারণ হচ্ছে আমাদের জজ সাহেব, এটার কারণ হচ্ছে আমাদের এখান থেকে অর্ডারটা টাইমলি পাস হয়নি। এটা যদি একটা ডিজিটাল সিস্টেমে ড্যাশবোর্ড আকারে দেওয়া যেত, এখানেও একটা ডিসপ্লে থাকবে, আবার প্রিজন সিস্টেমের ডিসপ্লে থাকবে, তাহলে ওনাদের জন্য তো এটা 1 মিনিটের ব্যাপার। কিন্তু আমার ধারণা যে এই কাজটা যেটা বললেন প্রফেসর সাহেব, যে ইমপ্লিমেন্টেশনের বিষয়ে আমাদের একেবারেই খুব খারাপ অবস্থা। তো জহিরুল ইসলাম মুসা যেটা বলছে যে আমাদের দায়বদ্ধতার কথাটা আমি বললাম, সেটা হচ্ছে যে আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে 5 তারিখের পরে, আগেও ছিল, 5 তারিখের পরে এমন হয়েছে জজ সাহেবদের যে ওনারা স্টেটের দিকে চেয়ে থাকে। এখন বিষয়টা হলো, আমি বা আমার কলিগসরা অনেক ক্ষেত্রে বিরোধিতা করবে, সেটা তো একটা গ্রামেটিক্যাল বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করার একটা প্রবণতা আছে। এই জন্য আমার মধ্যে একটা অপবাদ আছে যে আমি নাকি স্টেটের পক্ষে কিছু বলি না। আমার কাছে মনে হয়েছে যে মামলায় কিছু বলার নেই। আরেকটা অপবাদ আছে যে আমি অনেক মামলায় নোট দেই না। এখানে নোট দেওয়ার ইস্যুর সাথে অনেক কিছু জড়িত আছে যেগুলো আমি এখানে বলতে চাচ্ছি না। আমার কাছে যেটা মনে হয়েছে, এমন একটা মামলা অ্যাটর্নি জেনারেল স্যার আমাকে বললেন যে বিশেষ একটা ইয়া থেকে বলা হয়েছে যে আসামিটাকে যেন কোনোভাবে জামিন না। তা আমি স্টাডি করে বললাম যে ওনাকে ধরে রাখার মতো কোনো ইস্যু নেই। তখন এটা জানলাম যে এটা এক আর্মি পার্সনের পার্সোনাল ইস্যু ছিল। এখন এটা আপনারা অফেন্ডেড ফিল করেন না, মানে এটা শুধু আপনাদের বিষয় না, অনেক জায়গা থেকে এই 5 তারিখের পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসাতে এখানে একটা স্ট্যাবিলিটিরও একটা ঝামেলা হয়েছে। যেহেতু এটা পার্মানেন্ট সার্ভিস না, ও মনে করে পড়লে কি হবে, বিরোধিতা করলে কি হবে, আবার চুপ থাকলে কি হবে, এটা একটা সমস্যা আছে। নোট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে, নোট দেওয়ার ক্ষেত্রে আমরা আদালতে বিভিন্ন জায়গায় দেখি যে যেই মামলাতে নোট দেওয়া দরকার সেটাতে নোট যাচ্ছে, নোট যাচ্ছে যেই মামলা অ্যাপেলেট ডিভিশনে গিয়ে নো অর্ডার হচ্ছে। অহরহ উদাহরণ আমার কাছে আছে। তো আমার 2টা বদনামি আছে, যে আমি নোট কম দিই, আর একটা হচ্ছে যে আমি বিরোধিতা করি না। যেটা আমার কাছে বিরোধিতাযোগ্য মনে হয়নি সেটা আমি করিনি। এখন এই আন্ডার ট্রায়াল প্রিজনার্সদেরকে বের করতে হলে এইটা জজ সাহেবদের যেটা প্রবণতা আমি দেখি যে স্টেটের দিকে তাকিয়ে থাকা, এটা তাদের কমানো উচিত। এবং আমি একজন জজ সাহেবের সাথে ব্যক্তিগতভাবেও আমি দেখা করে বলছি, উনি একটা বিষয় আমার সাথে একমত, সেটা হচ্ছে যে 498 এর যে জামিনের মামলাগুলো, এগুলো উনি বলছেন যে একটা সিঙ্গেল বেঞ্চ থেকে হিয়ারিং করতে পারে, 2 জন জাজকে ওখানে বসে রাখার দরকার নেই। আমি এটা তার সাথে একমত। এরা একটা মামলাগুলো ট্রায়াল, এটা ম্যাজিস্ট্রেট কোর্টের ট্রায়ালে দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু সেশনস কোর্টগুলো কিন্তু ওভার ক্রাউডেড, ওভার বার্ডেন হয় না। এই যে দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়টা আসে, দ্রুত মামলা নিষ্পত্তি না করা গেলে, আপনি যদি নিষ্পত্তি না করতে পারেন, অ্যাটলিস্ট তাকে জামিনের ব্যবস্থা তো করতে হবে। এই বিষয়টা যদি মানে প্রপার সিস্টেমকে কোঅর্ডিনেট করে না করা যায়, এবং প্রধান বিচারপতি মহোদয় থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিসকে এই জায়গাটা গুরুত্ব বোঝানো যে আমাদের প্রিজন সিস্টেম ডেভেলপ করতে হলে আমাদের এইভাবে মানুষকে দিনের পর দিন আটকিয়ে রাখা উচিত হচ্ছে না। এই বিষয়টাতে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট যদি কাজ করে, আমার ধারণা যে জাস্টিস ডেলিভারি সিস্টেমটা আরো বেশি সমৃদ্ধ হবে। তখন প্রিজন সিস্টেমটা এইটা আসলে জেনুইন রিফর্ম আকারে হয়তো হাজির হতে পারবে।
আরেকটা আমি একটা প্রশ্ন করি শুধু, যেটা হচ্ছে প্রফেসর সাহেব বলেছেন ওপেন প্রিজন সিস্টেম একটা বিষয়, এটা নতুন আইনে আসলে আসছে কিনা, যেমন